लेडीज एंड जेंटलमैन बॉयज एंड गार्ल्स तो आज के আমরা ক্লাস 10 এর লেকচার নাম্বার 3 যেখানটায় তড়িৎ বিভব সৃষ্টির কারণ এবং তার সাথে উচ্চ বিভব নিম্ন বিভব কিভাবে সৃষ্টি হচ্ছে এবং বিভবের একক ও মাত্রা। দেখো তড়িৎ বিভব কাকে বলে বই থেকে পড়লে তো খুব সহজ লাগে যে তড়িৎ বিভব এই, কিন্তু তড়িৎ বিভবের আসল ডেরিভেশন যদি জানতে হয় তো অনেক রহস্য এর মধ্যে লুকিয়ে থাকে। দেখো তড়িৎ আমাদের দুনিয়াতে আগে সংরক্ষী বল আগে কি সেটা আমাকে আগে জানতে হবে যে তড়িতের ক্ষেত্রে সংরক্ষী বলের কেন প্রয়োজন না বিভব নির্ণয়ের জন্য সংরক্ষী বল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পড়ে। তো সংরক্ষী বল মানে হচ্ছে সেই সকল বল না যে সকল বলে যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, মানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় কনভার্ট হয় আর গতিশক্তি আবার স্থিতিশক্তিতে। তাহলে মোট যান্ত্রিক শক্তি যে সকল বলের ক্ষেত্রে সংরক্ষিত হয় সেই সকল বলগুলোই হচ্ছে সংরক্ষী বল। দুনিয়াতে কি সংরক্ষী বল রয়েছে? প্রথমত তিনটে মাত্র সংরক্ষী বল। একটা হচ্ছে কি তাড়িতিক বল, তাড়িতিক বল। সেকেন্ড মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। থার্ড স্প্রিং বল, স্প্রিং বল। এগুলো সব হচ্ছে কি না সংরক্ষী বলের উদাহরণ। দেখো আমাদের মোদ্দা বিষয় হচ্ছে তাড়িতিক বল নিয়ে আজকে আলোচনা। মহাকর্ষীয় বল এবং স্প্রিং বল এগুলো সবই হচ্ছে সংরক্ষী বল। দেখো তাড়িতিক বল জিনিসটা কি যে তড়িতের মধ্যে দুটো আধান, দুটো বস্তু নিলাম, ওই দুটো বস্তুর আধান রয়েছে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের দ্বারা যে বলটা প্রাপ্ত হবে সেই বলটাই হবে কি তাড়িতিক বল। আচ্ছা, তো তড়িতের ক্ষেত্রে কোথায় আমাদের তাড়িতিক বলের প্রয়োজন? দেখো এই তাড়িতিক বল নির্ণয়ের জন্য বিজ্ঞানী কুলম্ব তিনি কি করেছেন একটা ফর্মুলা দিয়ে গেছেন যে দুটো আধান যদি আমার কাছে থাকে, একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয়, তো তাদের মধ্যে আকর্ষণ বল তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো একটা বস্তু আরেকটা বস্তুকে কি করে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। প্রথম বস্তু এটা ধরো দ্বিতীয় বস্তু, তাহলে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে ফোর্স অন টু ডিউ টু ওয়ান। দ্বিতীয় বস্তুটা তেমন করে প্রথম বস্তুটাকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে ফোর্স অন ওয়ান ডিউ টু টু। তাহলে এই দুটো বল সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি F12 = F21, যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে সেটাকে আমি ধরলাম F। তো বিজ্ঞানী কুলম্ব কি বললেন না এই দুটি বিন্দু আধানের জন্য ক্রিয়াশীল বলের মান কত হবে না এই দুটো আধানের ডেফিনেটলি একটা করে এই দুটো আধানের ডেফিনেটলি আধান রয়েছে, যাই হোক একটা আধান রয়েছে, আমি ধরলাম একটার Q1 আর একটার Q2। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত না দূরত্ব আমি ধরে নিলাম না D, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। তো তিনি যে ফর্মুলাটা জেনারেট করে দিলেন সেটা হচ্ছে K × Q1 Q2 / D²। তাহলে এটাই হচ্ছে তাড়িতিক বলের মান, ওই দুটো আধানের মধ্যে তাড়িতিক বলের মান। তো এই তাড়িতিক বল কেমন ধরনের বল না সংরক্ষী বল। ঠিক আছে, তো আমাদের ইউনিভার্স এই যে পৃথিবী রয়েছে এই পৃথিবীর উপর প্রত্যেকটা বিন্দুতে এক একটা বিভব রয়েছে। তাহলে প্রত্যেকটা বিন্দুর বিভব আবার আমি যে টার্মটা বললাম এই বিভবটা কি, তাহলে এখানটায় তোমাদের একটা কোশ্চেন মার্ক চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মানলাম যে এই হচ্ছে আমাদের একটা পৃথিবী, এই হচ্ছে আমাদের একটা পৃথিবী। তাহলে এই যদি পৃথিবী হয় তাহলে এই পৃথিবীর উপরে কোনো একটা আধান আছে, আমি মানলাম পৃথিবীর উপরে আর কেউ নেই, ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। সাপোজ ধরে নাও এই একটা আধান রয়েছে, ক্লিয়ার? আরেকটা আধান রয়েছে, কোথায় রয়েছে আমি বলছি। তো মানো যে এই আধানটা যে জায়গাটায় আছে সেটা হচ্ছে এ পজিশনে আছে। তাহলে এই এ পজিশনে থাকা আধানটার যাই হোক একটা বিভব থাকবে। আমি আবার বিভব আমি বললাম, তো আমি বিভব আমি নিচ্ছি না, আমি এই মুহূর্তে বিভব নিচ্ছি না। তাহলে এই আধানটা রয়েছে, তো আরেকটা আধান নিতে হবে। কি না আরেকটা আধান আমি কোথায় নেব না আমি আরেকটা আধান নিলাম ইনফিনাইটে। ইনফিনাইটে নেওয়ার কারণ কি না ইনফিনাইটে নেওয়ার কারণ হচ্ছে যে এই আধান থেকে এই আধানের মধ্যবর্তী ডিস্টেন্স কত হয়ে গেছে, ইনফিনাইট হয়ে গেছে। যেহেতু ইনফিনাইটে অবস্থান করছে এই আধানটা, এটা হচ্ছে বি আধান, ক্লিয়ার? আর এই আধানটার মান কত না এই আধানের মান আমি কিন্তু জানি না, আর এই আধানটার মান কত আমি ধরলাম একক আধান। ভাষায় লিখি একক আধান। কত নিলাম এই মানটা কত নিলাম একক আধান।
তো যে আধানটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি সেই এই আধানটার উপরে আমরা সবকিছু এক্সপেরিমেন্ট করব, এই আধানটাকে আমরা সরাবো, নিয়ে আসবো, যা খুশি করব, কিন্তু একে কোনো হাত দেব না। তাহলে এই আধানটার উপরে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করি, সেহেতু এই আধানটার একটা নাম রয়েছে, এটাকে বলা হয় টেস্ট চার্জ। তাহলে যার উপরে এক্সপেরিমেন্ট করা হয় সেই আধানটা কেমন হয়ে থাকে না একক আধানের হয়ে থাকে এবং খুবই ক্ষুদ্র হয়ে থাকে, খুবই ক্ষুদ্র হয়ে থাকে এবং পজিটিভ আধানের হয়ে থাকে। কেমন হয়ে থাকে? তার চার্জও কেমন হয়ে থাকে? পজিটিভ। আচ্ছা, একে ইনফিনাইটে নেওয়ার কারণ কি? না ইনফিনাইটে নেওয়ার কারণ হচ্ছে, ইনফিনাইটে নিলে কি হয় না ডি কত হয়ে যায় না ডি ইনফিনাইট হয়ে যায়। তাহলে ডি যদি ইনফিনাইট হয় তাহলে ফোর্সের ভ্যালু কত হয়ে যায় না এফ ইকুয়ালস টু কে কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। আরে এর আধানটা আমি ধরে নিলাম কোনো একটা আধান কিউ, কোনো একটা আধান, তাহলে এ তো একক আধান। আচ্ছা, তাহলে আমি এফ ইজিক্যাল টু আমি কি বলতে পারি কে ইন্টু কিউ ইন্টু একক আধান যেহেতু সেহেতু এক, আর ডি হচ্ছে কি না ইনফিনাইট, তার আবার স্কোয়ার। তাহলে ইনফিনাইটের স্কোয়ার করে তাকে ভাগ করা মানে এফ ইজিক্যাল টু কত হয়ে যায় না এফ ইকুয়ালস টু জিরো। তাহলে এফ ইকুয়ালস টু জিরো হওয়া মানে তার ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত? জিরো। তাহলে যেহেতু ওয়ার্ক ডান কৃতকার্য সমান কি হয়ে থাকে? বল গুণিতক সর। তাহলে তার ওয়ার্ক ডান কত? জিরো। তাহলে ইউনিভার্সের সেই পয়েন্ট, যে পয়েন্টে কোনো একটা আধান, একক আধানকে যদি রাখি, তার বিভব, তার কৃতকার্য যদি শূন্য হয়ে থাকে, তো কৃতকার্যের পরিমাপের উপর নির্ভর করে ফিজিক্সের ভাষায় তাড়িতিক চ্যাপ্টারে যে বিন্দুতে কৃতকার্যের পরিমাণ শূন্য, সেই বিন্দুর বিভব কত হয় না শূন্য। তাহলে ইনফিনাইটে যে একক আধানটা রয়েছে, তাহলে ওই একক আধানের বিভব কত হবে? ডেফিনেটলি শূন্য। আধানের উপরে কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করছে কোথায়? তার অবস্থানের উপর। তার সে অবস্থান করছে কোথায়? ইনফিনাইটে। সেহেতু ইনফিনাইটে যে কোনো আধানের বিভব কত হবে না ভি হচ্ছে ইনফিনাইট। তো আমি এখানে বিভব টার্মটা ইউজ করব, যে ভি কি, বিভব কি না বিভব হচ্ছে ওয়ান টাইপ অফ পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। আমি যদি বলি বিভব হচ্ছে কি না স্থিতিশক্তি, যে ওই বস্তুটা ওখানে যে একক আধান রয়েছে, ওই একক আধানের উপর কি, একক আধানের মধ্যে কি পরিমাণ শক্তি জমায়িত আছে। যেহেতু এখানে কোনো কার্য করতে হচ্ছে না, সেহেতু তার স্থিতিশক্তি জিরো। তাহলে স্থিতিশক্তিকে তাড়িতিক চ্যাপ্টারে আমরা বিভব নামে পরিচিত হব। তাহলে একটা মূল কনসেপ্ট আমি কি দিলাম না স্থিতিশক্তির পরিমাপ, স্থিতিশক্তির পরিমাপই হলো বিভব। তাহলে আমি বলতে পারি যে ইনফিনাইট বা অসীমে স্থিতিশক্তি, অসীমে ডব্লিউ ইকুয়ালস টু জিরো, সেহেতু পোটেন্সিয়াল এনার্জি ইকুয়ালস টু জিরো, সেহেতু অসীমে বিভব কত হবে? শূন্য। তাহলে ইউনিভার্সের এমন একটা পয়েন্ট দরকার যেখানটায় বিভবের মান কি হবে? শূন্য হবে, মানে স্থিতিশক্তির মান কি হবে? শূন্য হবে। কেন আমরা দুটো পয়েন্ট নেব? যেহেতু এটা সংরক্ষী বল, সংরক্ষী বলের ক্ষেত্রে কি হয়ে থাকে না আমরা কোনো একটা বিন্দুর, নির্দিষ্ট কোনো একটা বিন্দুর বিভব আমরা পেতে পারি না, নির্দিষ্ট কোনো একটা বিন্দুর বিভব নির্ণয় করতে আমরা পারি না, কারোর সাপেক্ষে আমাকে ওই বিন্দুর বিভব নির্ণয় করতে হয়, কারোর সাপেক্ষে। তাহলে এ পয়েন্টের যদি আমাকে বিভব নির্ণয় করতে হয়, তাহলে আমি অন্য কোনো বিন্দুর নেব কেন? এমন একটা বিন্দুকে চুজ করব যার বিভব প্রথম থেকেই শূন্য। তাহলে আমি কোন বিন্দুটাকে নেব? ইনফিনাইটের বি বিন্দু। এমনি করে ইউনিভার্সের আরো যা যা আধান আছে সবার বিভব ইউনিভার্সের রেসপেক্টে আমাকে কম্পেয়ার করে বিভব নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে এ পয়েন্টের বিভব যদি আমাকে বার করতে হয়, তাহলে বি এর রেসপেক্টে আমাকে বার করতে হবে। তাহলে আমি কি লিখবো? তখন আমরা বি এর রেসপেক্টে যদি আমাকে বার করি, তাহলে আমরা সেখানে কি পাবো? বিভব পার্থক্য পাবো। যে বিভব পার্থক্য মূল পয়েন্ট আমি একটু নিচে লিখি, কারণ এখানে অন্য কিছু লেখার আছে। যে বিভব পার্থক্য জিনিসটা কি? যে বিভব পার্থক্য তাহলে আমরা কাকে বলবো? বিভব পার্থক্য আমরা কাকে বলবো? না এই টেস্ট চার্জকে ধীরে ধীরে আমি কি করব? ধীরে ধীরে আনবো। কেন না বিভব হচ্ছে কি না স্থিতিশক্তি। তো যেহেতু এটা সংরক্ষী বল, সেহেতু স্থিতিশক্তি কিসে কনভার্ট হবে? গতিশক্তিতে কনভার্ট হবে, তাই না? তো ওই একক আধানটাকে এত ধীরে ধীরে আমি নিয়ে আসবো যে ওখানটায় যেন কাইনেটিক এনার্জির সৃষ্টি যাতে না হয়। তাহলে এই একক আধানটাকে আমি নিয়ে আসছি
যাতে কাইনেটিক এনার্জি যেন শূন্য হয়। তাহলে কাইনেটিক এনার্জি শূন্য করতে গেলে ভেলোসিটি কত করতে হবে? 0। কেন? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি কে 0 করতে হবে। তো ভি কে 0 করলে আমরা নিয়ে আসবো কি করে? যে এত ধীরে 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 আনছি যেন মনে হচ্ছে ভি টেন্ডস টু 0, যে ভি যেন 0, এত ধীরে ধীরে আনছি তো বটে, কিন্তু ভি এর মানটা এতটাই ক্ষুদ্র তাকে 0 বলে মানা যেতে পারে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো ভি ইকুয়ালস টু 0। তাহলে এই আধানটাকে যখনই আমি নিয়ে আসছি তখন এই আধানটা এই আধানের উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে। আমি প্রথম থেকে ধরলাম যেটা যদি পজিটিভ আধান হতো তাহলে বিকর্ষণ করতো, যদি নেগেটিভ হতো আকর্ষণ করতো। তো আকর্ষণ আর বিকর্ষণের রেসপেক্টে আমরা কি করব? একটা অপোজিট বল দিয়ে এতটাই ধীরে ধীরে, কেন না যদি সাপোজ ধরো যদি এটা যদি নেগেটিভ হতো তাহলে বিকর্ষণ আকর্ষণ করতো, তো এটা তো একক ধনাত্মক আধান, তাহলে বস্তুটা কি হতো? যত কাছের দিকে আসতো তাহলে বল কি হতো? কুলম্বীয় বল যেটা এফ, ঠিক কুলম্বীয় বলের মান কি হবে? বাড়বে। কেন? এফ প্রপোর্শনাল টু 1/d²। দূরত্ব যত কমবে আকর্ষণ বা বিকর্ষণ বল তত বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বল কি হবে? বাড়তে থাকবে। তার মানে ওই বস্তুটাকে যতই আমি আনতে থাকবো তার বেগ তত বাড়তে থাকবে। তাহলে এদিকে লাগছে কি? কুলম্বীয় বল। তাহলে এফ সি লিখলাম। তাহলে এই এফ সি যাতে যাতে বেগ যাতে 0 থাকে সেহেতু অপোজিটে আমাকে একটা বল প্রয়োগ করে রাখতে হবে। তাহলে এই আধানটাকে যখন এই আধানের জায়গায় নিয়ে এলাম তাহলে কুলম্বীয় বল কোন দিকে লাগছে? ওই ধনাত্মক আধানের দিকে। আর অপোজিটে আমাকে কি করতে হবে? একটা এক্সটার্নাল ফোর্স আমাকে দিতে হবে বাহ্যিকভাবে। কেন? যাতে ভি ইকুয়ালস টু 0 হয়, কাইনেটিক এনার্জি যাতে 0 হয়, যে একটু কম রাখবো যেন ধীরে 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 আসে, তার থেকে একটু কম, তাহলে নিয়ারলি ইকুয়াল টু আমি বলতে পারি যে এফসি আর এফই নিয়ারলি ইকুয়াল টু, এফসি নিয়ারলি ইকুয়াল টু এফই। তো হিসাব মতো এফসি হালকা হলে একটু বেশি হবে, যার জন্য ধীরে 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 আসতে থাকবে। তো বিভব পার্থক্য কি? না বিভব পার্থক্য হচ্ছে কি না স্থিতিশক্তির পরিমাপ, যে আধানটা নিয়ে আসছি, যে আধানটাকে আমি নিয়ে আসছি তার স্থিতিশক্তির পরিমাপ ডিভাইডেড বাই ওই আধান। তাহলে বিভব পার্থক্য মানে হচ্ছে কি না স্থিতিশক্তি ডিভাইডেড বাই স্থিতিশক্তির পরিমাপ, লিখো পরিমাপ ডিভাইডেড বাই ওই আধান। কোন আধান? না যে আধানটাকে আমি নিয়ে আসছি, যে আধানটা আমি নিয়ে আসছি ডিভাইড বাই আধান। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এতটুকু যে স্থিতিশক্তির পরিমাপ বাই আধান। আচ্ছা, তো বিভব পার্থক্য আমাকে তো বার করতে হবে। তো বিভব পার্থক্য আমি কি করে বার করব? বিভব পার্থক্য আমি কি করে বার করব? তো ধীরে 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 তো আমি নিয়ে আসছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি ধীরে 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 নিয়ে আসছি। তো যতই আমি নিয়ে আসছি যেহেতু এটা ক্ষুদ্র একটা আধান, তাহলে ততই কি হবে? আচ্ছা, এই আধানের তো একটা ক্ষেত্র থাকবে, ডেফিনেটলি ক্ষেত্র থাকবে। কারণ না প্রত্যেকটা আধানের একটা প্রভাব থাকে, সে কত দূর পর্যন্ত প্রভাব বিস্তার করে রেখেছে সেই আধানের মধ্যে যখনই এসে পৌঁছাবে তখনই সে আকর্ষণ বা বিকর্ষণ জোরালোভাবে করতে থাকবে। তো এমন এক সময় আমি এসে দেখলাম যে এই আধানটা এই জায়গাটা এসে পৌঁছালো, জাস্ট খালি এইখানটা এসে পৌঁছেছে। তখন আমরা কি দেখবো? যে বিভব পার্থক্য আমি দেখবো। তাহলে এই জায়গাটায় কি রয়েছে? একক আধান রয়েছে। এই জায়গাটায় সেই একক আধান রয়েছে, একক আধান। আর এখানকার চার্জ হচ্ছে কত? না কিউ। তাহলে বিভব পার্থক্য আমরা কি করে বার করব? না বিভব পার্থক্য হচ্ছে যে আমরা এ বিন্দুর বিভব বার করতে চাইছি কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে। তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। তো ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু স্থিতিশক্তির পরিমাপ। তো স্থিতিশক্তি হচ্ছে কি আমাদের প্রযুক্তকৃত কার্য। তাহলে ওই আধানটার মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি জমায়েত হতে আছে। ক্লিয়ার? ওই আধানটার মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি জমায়েত হতে আছে। তাহলে আধান, তাহলে কৃতকার্য কি না আমি জানি না কত কৃতকার্য করেছি, আমি ধরেই নিলাম ডব্লিউ। তাহলে ধীরে ধীরে যখনই আমি নিয়ে আসছি ততই কি হতে আছে? এর মধ্যে স্থিতিশক্তি জমায়েত হতে আছে। কার মধ্যে? কারণ আকর্ষণ কে করছে? না এই চার্জটা। তাহলে স্থিতিশক্তি জমায়িত হবে কার মধ্যে? এই চার্জটার মধ্যে। তাহলে এই চার্জের মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি জমা হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে তার স্থিতিশক্তির পরিমাপ। তাহলে আমি যে পরিমাণ কার্য করব, কার্য করার সামর্থ্যকে আমরা তো শক্তি বলে থাকি। তাহলে আমি যে পরিমাণ কার্য করছি সেটাই তো আমার কাছে জমায়িত শক্তি। আর সেই শক্তিটা
শক্তি কি হয় এক রূপ থেকে অন্য রূপে মাত্র পরিবর্তনশীল হয়, এছাড়া তো আর কিছু না। তাহলে আমার শক্তি এর মধ্যে জমায়িত হলো, এই এ অবস্থানে থাকা যে আধানটা রয়েছে ওই আধানের মধ্যে কি হলো জমায়িত হলো। আচ্ছা, তো স্থিতিশক্তি কার্যরূপে আমার কার্য স্থিতিশক্তি রূপে জমায়িত হচ্ছে। তো আমি সিম্পল আমি লিখলাম ডব্লিউ। তাহলে আমি কার্য থেকে কোথায় করছি না বি থেকে এর দিকে। তো আমি নিচে লিখে রাখলাম বি টু এ ডিভাইডেড বাই স্থিতিশক্তি কার মধ্যে জমায়িত হচ্ছে না এই চার্জের উপর কিউ চার্জ ডিভাইডেড বাই আধান কিউ। তাহলে এবারে দেখো, তাহলে এ বিন্দুর বিভব তো আমার জানতে হবে। তাহলে ভি এ ভিবির মান ভিবি কত না বি বিন্দুতে যে একক ধনাত্মক আধানটা ছিল তার বিভব কত হবে ডেফিনেটলি জিরো। কেন ইনফিনাইটে পোটেনশিয়াল কত হয়ে থাকে না জিরো, ইনফিনাইটে স্থিতিশক্তির পরিমাপ কত না জিরো। তাহলে ভিবি ইকুয়ালস টু কত বসালাম জিরো ইকুয়ালস টু ডব্লিউ বি টু এ ডিভাইডেড বাই কিউ। তো এ বিন্দুর বিভব কত বেরোলো না ভি এ ইকুয়ালস টু লিখতে পারি সিম্পল ভাষায় ডব্লিউ বাই কিউ। তাহলে কোনো একটা বিন্দু দেখো এ বিন্দুর আমি বিভব পেয়ে গেছি। তাহলে কোনো একটা বিন্দুর যদি আমাকে বিভব বার করতে হয় তো পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট বিন্দুর বিভব আমি পেতে পারি না, ইনফিনাইটের রেসপেক্টে আমাকে ওই বিন্দুর বিভবকে তুলনা করে বার করতে হয়। তো তুলনা করার প্রসিডিউর হচ্ছে এটা। তো কোনো একটা বিন্দুর যদি বিভব বার করতে হয় তো ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ করে আমরা বার করে নেব ওই বিন্দুর বিভব। তো এখন মোদ্দা প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা বিভব কেন বার করব। তাহলে বিভবের সংজ্ঞা কি হলো আগে দেখে নিই, যে বিভব আমরা কেন বার করব না। বিভব বার করার কারণ হচ্ছে এটাই যে দুটো আধানের মধ্যে যদি কোনো পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি তখন দেখা যায় আধানের প্রবাহ হয়। তো আধানের প্রবাহের পেছনে কে লুকিয়ে থাকে না ইলেকট্রনের প্রবাহ হয়। তো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে তার যে আসল রহস্য জানার জন্য বিভবকে আগে আমাকে জানতে হবে। ক্লিয়ার হলো? তো এবার কোশ্চেন হচ্ছে যে বিভব কাকে বলে না। বিভবের সংজ্ঞা যদি আমাকে দিতে হয় তো আমি কি লিখব না অসীমে অবস্থিত একক ধনাত্মক আধানকে কোনো ধনাত্মক আধান বা কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাতে যে পরিমাণ কার্য করতে হয়। দেখো তো আমি ওই আধানটাকে প্রবেশ করানোর জন্য আমি কি করেছিলাম, যে পরিমাণ কার্য করতে হয় ওই ক্রিয়াশীল কার্য বা ওই কার্যের পরিমাপকে আমরা কি বলবো ওই বিন্দুর বিভব। তাহলে ডেফিনেটলি সংজ্ঞার মধ্যে একটা টার্ম তোমাকে ছেড়ে দিয়ে গেছে যে একক ধনাত্মক আধানকে অসীম দূর থেকে নিয়ে যেতে হবে ওই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো তখন যে কার্যটা করতে হবে সেই কার্যের পরিমাপটাকে আমরা বলবো তড়িৎ বিভব। ক্লিয়ার? তো তড়িৎ বিভব সংজ্ঞা তো জানলাম। তো তড়িৎ বিভব কেন আমরা জানছিলাম, যে তড়িৎ বিভবের কারণ কি। তো আমি এটাকে রাফ করে দিই বর্তমানে, যে তড়িৎ বিভব জানার কারণ হচ্ছে একটাই, যেমন করে দুটো পাত্রে যদি জল থাকে ওই পাত্র দুটোর মধ্যে যদি একটা নল দ্বারা তুমি যদি কানেক্ট করো তাহলে যে পাত্রে জলের উচ্চতা বেশি সেই পাত্র থেকে যে পাত্রে জলের উচ্চতা কম সেই পাত্রের দিকে জল প্রবাহিত হয়। এই পাত্রে যে পাত্রে জলের পরিমাণ আছে তার উপরে কিন্তু প্রবাহ নির্ভর করে না। কার উপরে নির্ভর করছে, যে জলের উচ্চতাটা কত, যে উচ্চতা যত বেশি হবে তত চাপের পার্থক্য আসবে। তো যেমন করে জলপ্রবাহ উচ্চতার উপরে ডিপেন্ড করেছিল তেমন করে তড়িৎ প্রবাহ বিভবের উপরে ডিপেন্ড করে। তো যে আধানটার মধ্যে বিভব বেশি হবে তো বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। সোজা জিনিস। তো তড়িৎ প্রবাহ কি করে হবে, আগে তো ইলেকট্রনের প্রবাহ হবে তারপরে তো তড়িৎ প্রবাহ হবে। তো এবারে বোঝার চেষ্টা করো। সাপোজ ধরো আমি মানলাম যে আমাদের কাছে দুটো আধান রয়েছে। কোন দুটো আধান? সাপোজ ধরে নাও এইটা একটা আধান আর একটা এই আধান, দুটো আধান রয়েছে। তো দুটো আধানকে আমি কি করেছি, পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি। দেখো জলপ্রবাহের ক্ষেত্রে আমি একটু কম্পারেটিভ দেখাই। জলপ্রবাহ কার উপরে নির্ভর করে না উচ্চতার উপরে নির্ভর করে। উচ্চতার উপর নির্ভর করে। কার উপরে নির্ভর করে না না জলের পরিমাণের উপর নির্ভর করে না। পরিমাণ
পরিমাণের উপর নির্ভর করে না। তেমন করে তড়িৎ প্রবাহ যদি আমরা দেখি, এদের মধ্যে যদি অ্যানালজি আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখব? দেখো, তড়িৎ প্রবাহ কার উপরে নির্ভর করে না, দুটি বিন্দুর বিভবের উপর নির্ভর করে। বিভবের উপর নির্ভর করে। কার উপরে নির্ভর করে না? না, ওই দুটো বিন্দুর আধানের পরিমাণের উপর নির্ভর করে না। বিন্দু দুটির আধানের পরিমাণের উপর নির্ভর করে না। ক্লিয়ার করতে পারলাম? তার আধানের পরিমাণের উপর নির্ভর করে না। তাহলে আমি মানলাম যে এটা একটা আধান আর এটা একটা আধান, দুটো আধান। তো দুটো আধানের মধ্যে, এর মধ্যে ধরো Q1 আছে, এর মধ্যে ধরো Q2 আধান আছে। তো আমি হিসেব মতো আমি দুটো আধান রয়েছে। তো এবারে কোত্থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে? তো তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? একটা নির্দিষ্ট একটা ঘটনা রয়েছে। দেখো, ইম্পর্টেন্ট একটা নোট করিয়ে দিই। দেখো, ইলেকট্রনের প্রবাহের বিপরীতে তড়িৎ প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে তড়িৎ হচ্ছে কি? তড়িৎ হচ্ছে হোলের প্রবাহ। অ্যাকচুয়ালি আমি যদি বলি, তড়িৎ প্রবাহ হলো হোল, HOLE, হোলের প্রবাহ। একটু উঁচু ক্লাসে গেলে যদি আমরা জানবো এগুলো, তো আমি জাস্ট খালি তোমাদেরকে জানিয়ে রাখলাম। দেখো, তাহলে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? দেখো, ইলেকট্রন যার দিকে প্রবাহিত হয়, তো ইলেকট্রনের প্রবাহের উপরে তোমাকে আগে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। ইলেকট্রনই ঠিক করে দেবে যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। যদি ইলেকট্রন এই দিকে যদি প্রবাহিত হয়, কে প্রবাহিত হচ্ছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যার দিকে প্রবাহিত হচ্ছে সে হচ্ছে কি না উচ্চ বিভব। তাহলে এ হচ্ছে কি উচ্চ বিভব। আর যার দিক থেকে আসছে সে হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব আমরা বুঝতে পারলাম যে উচ্চ বিভব কাকে বলবো? যে দুটো আধানকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে যার দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, সে হচ্ছে কি উচ্চ বিভব। আর যার কাছ থেকে ইলেকট্রন নির্গত হয় সে হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে তুমি হিসেব করে একটা বলো যে এই আধানটা থেকে ইলেকট্রন নির্গত হওয়া মানে এর মধ্যে ভরপুর নেগেটিভ আধান রয়েছে। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে? তাহলে এর মধ্যে ভরপুর পজিটিভ আধান রয়েছে, যার জন্য ইলেকট্রন গুলো এসে কি করবে? এর আধানকে কি করবে? অপোজ করবে। আর যেমন করে জল প্রবাহের ক্ষেত্রে আমরা কি দেখতাম যে জল কতক্ষণ প্রবাহিত হচ্ছিল বা কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত দুটো পাত্রের উচ্চতা সেম না হচ্ছে ততক্ষণ জল প্রবাহিত হবে। তাহলে এই দুটো আধানের যতক্ষণ না পর্যন্ত চার্জ অপোজ না হচ্ছে, এরও চার্জের মান যা হবে এরও চার্জের মান তাই হবে। চার্জের মান তাই হবে মানে কি না এর মধ্যে আধান শূন্য হয়ে যাবে, এর পজিটিভ আধান সমস্ত ইলেকট্রনের দ্বারা কি হয়ে যাবে? ডিফিউজ হয়ে যাবে। তাহলে এরও আধান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, এরও আধান শূন্য হয়ে যাবে। তখন আর তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত তাদের আধানের মান শূন্য না হচ্ছে। যতক্ষণ না তাদের আধানের মান, আধান বলবো না, যতক্ষণ না পর্যন্ত, এটাই হচ্ছে তার মূল কারণ না, যতক্ষণ না পর্যন্ত দুটোর বিভব, ধরো এই যে আধানটা রয়েছে এটা ধরো বি আধান, এটা ধরো এ আধান, তাহলে এই তড়িৎ প্রবাহ কতক্ষণ হবে? তো একটা ইম্পর্টেন্ট একটা নোট যদি আমি করি যে তড়িৎ প্রবাহ ওরফে আমি কি বলতে পারি? এই ইলেকট্রনের প্রবাহ। ওর তাহলে তড়িৎ প্রবাহ মিন্স আমরা কি দেখবো? যে ইলেকট্রনের প্রবাহ কতক্ষণ চলবে, এটা যদি আমাদের কারণ আছে তাহলে কতক্ষণ চলবে না এর অ্যান্সার হবে কি যতক্ষণ পর্যন্ত দুটি আধানের বিভবের মান
সমান সমান না হচ্ছে, সমান না হচ্ছে, তার মানে কি আমরা কি বলবো, যখন ভি এ ইকুয়ালস টু ভিবি হয়ে যাবে তখন ইলেকট্রন প্রবাহ কি যাবে, প্রবাহ শূন্য, তখন আর ইলেকট্রন প্রবাহ হবে না। ক্লিয়ার? তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব এই দুটো তো আমরা বর্তমানে ক্লিয়ার করলাম যে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রনের প্রবাহ হবে। বিভবের ফর্মুলাও আমরা দেখলাম যে বিভব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি ভি ইকুয়ালস টু W/Q। কোনো এক তাহলে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ ডিভাইড বাই যার রেসপেক্ট আমি বার করছি তার আধান দ্বারা ভাগ করে দিলে বিভবের পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে নিম্ন বিভব আর উচ্চ বিভবও আমরা জানলাম। যে তড়িৎ বিভবের একক আর মাত্রা সংজ্ঞা তো আমরা জেনে নিলাম, গাণিতিক ব্যাখ্যাও তো আমরা জেনে নিলাম। যে তড়িৎ বিভবের একক আর মাত্রা কি হবে, দেখো গাণিতিক ব্যাখ্যা যদি জানা যায় না তাহলে একক আর মাত্রা আমরা চুটকিতেই বার করে দেবেন, চুটকিতে বেরিয়ে যাবে, আর কিছু না। কেমন করে? দেখো তড়িৎ বিভবের দুটো পদ্ধতিতে একক হয়। এক হচ্ছে কি, নাম্বার 1 তো এক আমরা বলবো না, আমরা বিভবের সিজিএস একক নেব। তো বিভবের সিজিএস একক কি হয়ে থাকে না, স্টেট ভোল্ট। কি হয়ে থাকে? স্টেট ভোল্ট। তাহলে এক স্টেট ভোল্ট এর ডেফিনেশন কি হবে? দেখো এক স্টেট ভোল্ট আমি কি করে বার করতে পারি, দেখো ভি ইকুয়ালস টু 1 স্টেট ভোল্ট, ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান কত করতে হবে, যেহেতু স্টেট ভোল্ট হচ্ছে কি বা 1 ইএসইউ বিভব, তাহলে স্টেট ভোল্ট যেহেতু সিজিএস ফর্মে, কার্যেরও আমাকে সিজিএস ফর্মে একক দরকার। বিভবের সিজিএস ফর্মে একক বার করতে গেলে কার্যেরও তো সিজিএস ফর্মে একক দরকার। আর ভি ফর সিজিএস যদি হয়, কার্য আমাকে কি করতে হবে, সিজিএস এ নিতে হবে, আর চার্জের একক আমাকে কিসে নিতে হবে, সিজিএস এ নিতে হবে। তাহলে কার্যের সিজিএস ফর্মে একক কি হয়ে থাকে, 1 আর্ক। কেন 1 আর্ক কেন নেব না, আমরা ওই আধানটাকে হিসেব করে আমরা কত নেব, একক আধান নেব। একক আধান বলতে সিজিএস ফর্মে 1 ইএসইউ নেব। তাহলে 1 যদি আনতে হয় তাহলে একক ধনাত্মক আধানের উপর একক পরিমাণ যদি আমি কৃতকার্য করে থাকি তাহলে ওই আধানটার বিভব হয়ে থাকে কত, 1 স্টেট ভোল্ট। তাহলে সিম্পল সংজ্ঞা আমরা কিভাবে বলবো, যে অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে 1 আর্ক পরিমাণ কৃতকার্য করলে তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের বিভবকে বলা হয় 1 স্টেট ভোল্ট। ক্লিয়ার হলো? আচ্ছা এসআই তে যদি আমরা বার করতাম, তাহলে এসআই তে যদি আমাকে বার করতে হয় তাহলে এসআই তে বিভবের একক কি হয়ে থাকে না, ভোল্ট হয়ে থাকে। কি হয়ে থাকে, ভোল্ট। তাহলে 1 ভোল্টের ডেফিনেশন কি দেব, দেখো 1 আনতে গেলে তো ডিভাইডেড বাই আমরা কি লিখবো, নিচে তো আধান, তাহলে উপরে কি করব, দেখো যদি বিভবের এসআই ফর্মে যদি আমাকে একক নিতে হয় তো কৃতকার্যকেও এসআই তে নিতে হবে, আধানের এককটাকেও এসআই তে নিতে হবে। তাহলে কৃতকার্য কত করতে হবে, যদি 1 আনতে হয় তাহলে কৃতকার্যকে আমাকে 1 রাখতে হবে। তাহলে 1 কত লিখবো, কার্যের একক হচ্ছে জুল, আর আধান কত নেব, একক ধনাত্মক আধান নেব, তাহলে আধানের একক কি হয়ে থাকে না, কুলম। এবারে ডেফিনেশন আমাদের ক্লিয়ার। দেখো অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে 1 কুলম আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাতে 1 জুল পরিমাণ কৃতকার্য করতে হলে, 1 জুল পরিমাণ কৃতকার্য করলে তো ওই তড়িৎ ক্ষেত্রের বিভব হয় কত না, 1 ভোল্ট। ওই তড়িৎ ক্ষেত্রের বিভব, তাহলে যে তড়িৎ ক্ষেত্রে আমি একক ধনাত্মক আধানটাকে প্রবেশ করাচ্ছি তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের বিভব কত হবে না, 1 ভোল্ট। তাহলে দুটো পদ্ধতিতে আমরা একক তো জানলাম। এবারে এই দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক একটু নিয়ে নিই। তো সম্পর্ক আমরা কিভাবে নেব, দেখো 1 ভোল্ট সমান আমরা কি লিখেছি, 1 জুল বাই 1 কুলম। আচ্ছা তাহলে সিজিএস ফর্মে আনতে গেলে আমাকে কি করতে হবে, আর্ক বাই ইএসইউ আনতে হবে, আর্ক বাই ইএসইউ আনতে হবে। তাহলে 1 জুল সমান কত হয়ে থাকে না, 10⁻⁷ আর্ক হয়ে থাকে, ডিভাইডেড বাই 1 কুলম সমান কত ইএসইউ হয়ে থাকে, আমাকে ইএসইউ আনতে হবে, আর্ক বাই ইএসইউ আনতে হবে। তাহলে আর্ক তো চলে এসছে, ইএসইউটাকে আনতে হবে। 1 কুলম সমান কত ইএসইউ হয় না, 3 × 10⁹ ইএসইউ। আচ্ছা তো 10⁷ 10⁹ কাটাকাটি হবে তো কত হবে না, 1/3 × 10⁻² আর্ক ডিভাইডেড বাই ইএসইউ। তাহলে আর্ক ডিভাইডেড বাই ইএসইউ কে আমরা 1 স্টেট ভোল্ট বলতে পারি। তাহলে 1/3 × 10⁻² মানে হচ্ছে কত, 1/300
স্টেট ভোল্ট হয়ে গেল, আর্ক বাই এসইউটাকে আমরা স্টেট ভোল্ট বলে দিলাম। তাহলে 1 ভোল্ট সমান 1/300 স্টেট ভোল্ট। সম্পর্ক রেডি। বা এসইউ বিভব আমরা বলতে পারি, এসইউ ভোল্ট বলতে পারি। তাহলে তাদের মধ্যে এককও আমরা দেখলাম, সম্পর্ক আমরা দেখলাম। এবার মাত্রা হলেই আমাদের ক্লাস আজকের মতো সম্পন্ন। তাহলে যতটুকু আমাদের আজকের টপিক ছিল ততটুকু আপাতত ক্লিয়ার করলাম। যদি একবারে যদি বুঝতে না পারো একবার রিপিট করে দেখে নিও, দিলে কিন্তু সিম্পল। এবারে একক যদি বার করতে হয় আমার ডেরিভেশনের এখনো প্রয়োজন। দেখো ডেরিভেশন হচ্ছে সব থেকে বড় মোদ্দা ফ্যাক্টর হয়ে থাকে। দেখো ভি ইকুয়ালস টু W/Q। আচ্ছা, তো কৃতকার্যের আমাকে বিভবের মাত্রা বার করতে হবে, তো কৃতকার্যের মাত্রা কি হয়ে থাকে? দেখো কৃতকার্যের মাত্রা mL²T⁻²-2। দেখো W ইকুয়ালস টু কি হয়ে থাকে না, W ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের মাত্রা কি হয় না mL/T⁻²। ডিসপ্লেসমেন্ট কি হয় L হয়ে থাকে, তাহলে mL²T⁻², সেটাই লিখেছি। ডিভাইড বাই চার্জ Q ইকুয়ালস টু কি হয়ে থাকে না IT। I হচ্ছে কি মৌলিক একক, প্রবাহ মাত্রাকে বোঝায়। তাহলে I ইন্টু T হচ্ছে কি সময়, তাহলে সময়ের কি হয়ে থাকে ক্যাপিটাল T, সময়ের মাত্রা কি হয়ে থাকে ক্যাপিটাল T। তাহলে চার্জের মাত্রা কি পেলাম IT। এটা হচ্ছে কৃতকার্যের মাত্রা, এটা হচ্ছে চার্জের মাত্রা। তাহলে চার্জের মাত্রা আমরা বসিয়ে দেবো IT। তাহলে এবারে কত পাবো যে mL², টিটাকে যদি উপরে নিই T⁻³ I⁻⁻1। তাহলে বিভবের একক কি দাঁড়ালো mL²T⁻³ I⁻⁻1। তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক বয়েজ অ্যান্ড গার্লস, মন দিয়ে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। সিকোয়েন্সে লেকচার আসতে আছে, তোমরা কিন্তু ডেফিনেটলি রপ্তও করতে পারবে। আমি কনফার্ম বলতে পারছি যে তোমাদের যদি চলতড়িতের কোথাও যদি ত্রুটি হয়ে থাকে, আমাদের যে সিকোয়েন্সের লেকচার যদি কমপ্লিট দেখতে পারো, তাহলে কিন্তু একদম চলতড়িৎ তোমাদের পুরো জলের মতো হয়ে যাবে। বেস্ট অফ লাক, গুড নাইট।